নির্মাণ কাজ শেষ হলেও চালু হয়নি কোনো বিভাগ। সেবাবঞ্চিত জটিল রোগে আক্রান্তরা ওসমানী মেডিকেলের বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র থেকে মিলছে না সুফল। রাশিয়ায় দালালের খপ্পরে যোগ দেন রুশ সেনাবাহিনীতে। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ইউক্রেনের কারাগারে বন্দী। দেশে ফেরাতে সরকারের কাছে আকুতি পরিবারের। সড়ক জুড়ে কাঁদা পানি, বেহাল সিলেটের জৈন্তাপুরের ৩ কিলোমিটার সড়ক চলাচলে চরম ভোগান্তি। শিক্ষা প্রতিষ্ঠানে কমছে উপস্থিতি, ব্যবস্থা নেয়ার আশ্বাস। আগ্রাসী ব্রহ্মপুত্রের ভাঙনের কবলে জামালপুরের ইসলামপুর। বিলীন হচ্ছে জনপদ, অসহায় ভুক্তভোগীরা। জরুরি জিও ব্যাগ ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড। এবং মারাত্মক ব্রুসেলোসিস রোগে হুমকিতে ডেইরি খামারিরা। দুধ উৎপাদনে কমেছে দৈনিক 1 লিটার পর্যন্ত। বছরে কয়েকশো কোটি টাকার ক্ষতি বলছে গবেষণা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ। সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ক্যান্সার, কিডনি ও হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে সিলেটের ওসমানী মেডিকেলে গড়ে তোলা হয়েছে বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র। 15 তলা ভবনের নির্মাণ কাজ শেষ হলেও নানা জটিলতায় চালু করা যাচ্ছে না কোনো বিভাগ। এতে কমছে না রোগীদের ভোগান্তি। দিগেন সিংহের ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগে রোগীর শয্যা 34টি। তবে প্রতিদিন ভর্তি থাকে গড়ে 150-র বেশি রোগী। বাধ্য হয়ে তাদের বেশিরভাগের স্থান হয় মেঝেতে। ক্যান্সার বিভাগেও একই অবস্থা। এ বিভাগে প্রতিদিন সিলেট ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন। শুধু দুই বিভাগ নয়, 900 শয্যার হাসপাতালটিতে প্রতিদিন 3000-এরও বেশি রোগী ভর্তি থাকে। অতিরিক্ত চাপে হিমশিম অবস্থা সংশ্লিষ্টদের। ডাক্তার, নার্স এবং সাপোর্টিং স্টাফ, ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার সবাই কিন্তু ওই 34 বেডেরই অনুমোদিত। কাজেই আমাদের লোকবলের অসম্ভব অভাব। ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য এই বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রটি চালু করা গেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন হাসপাতালের পরিচালক। 3200 রোগী ভর্তি, তার মানে আমার তো 2200 রোগী বিছানার বাইরে আছে। তো ওইখানে যদি আমার 800 রোগী আমি ট্রান্সফার করতে পারি, তাহলে আমার এখানে 800টা জায়গা খালি হইল। সংকট সমাধানে সিলেটে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়। 2022 সালে শুরু হয় 15 তলা ভবনের নির্মাণ কাজ। শেষ হওয়ার কথা ছিল 2025 সালের মার্চে, কিন্তু লিফট ও যন্ত্রপাতি আমদানিতে দেরি হচ্ছে জানান গণপূর্ত বিভাগ। লিফট যখন আমি করব, লিফটের দেওয়াল এবং অন্যান্য যে আশেপাশের কাজ এবং মেডিকেল ইকুইপমেন্ট ইনস্টলেশন, এখানে ভবনে এই অংশটুকুর কাজ এখন পর্যন্ত শেষ করা যাচ্ছে না। মূল ঠিকাদার যেখানে যেখানে স্কোপ ছিল এই কাজগুলো কমপ্লিট করে দিয়েছে। গণপূর্ত বিভাগের তথ্য মতে 15 তলা ভবন নির্মাণ, 9টি লিফট স্থাপন, যন্ত্রপাতি, আসবাবপত্র, যানবাহন সহ অন্যান্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে 429 কোটি 12,50,000 টাকা। ভবনটিতে ক্যান্সার বিভাগে 182, কিডনি বিভাগে 156 এবং হৃদরোগ বিভাগের জন্য 112টি শয্যা রাখার কথা রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনির। সরাসরি চলে যাব আলোচনায়। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আমার সঙ্গে আছেন এই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মুনির। তার কাছ থেকে আমি জানবো যে হাসপাতালের বর্তমান পরিস্থিতি এবং এই পার্শ্ববর্তী যে 15 তলা ভবন, সেই ভবনের স্থানান্তরে সর্বশেষ যে অগ্রগতি সে ব্যাপারে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হাসপাতালে আজকে রোগীর সংখ্যা কত এবং আপনার সিট সংখ্যা কত? ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল এটা একটি 500 ক্যাপাবিলিটির হসপিটাল। আর সরকার এটা 1998 সালে এটাকে বেড সংখ্যা উন্নীত করে এটাকে 900 বেডের হাসপাতাল করা হয়েছে। 500 ক্যাপাবিলিটি এই জন্য বললাম যে তার মানে হলো বাজেট, হিউম্যান রিসোর্স, জনবল, এই বিষয়গুলো 500 ক্যাপাবিলিটির। তার ভিতরেও আমাদের 25% শর্টেজ আছে।
বেড সংখ্যা আছে 900। আজকে সকালে স্ট্যাটিস্টিক্স আজকে আমাদের 3088 পেশেন্ট ভর্তি। তার মানে আমার 900 বেড ধরলেও আমাকে মানে বেড সংখ্যা বেশি অতিরিক্ত রোগী আছে হলো প্রায় 2000। আর ক্যাপাবিলিটি যেমন আমাদের যদি সার্ভিসের কথা বলি, আমরা প্রতি মুহূর্তে এই ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু প্রতিবন্ধকতার ফেস করি। মনে করেন আমার 500 ক্যাপাবিলিটিতে নার্স দরকার, সবচেয়ে বেশি সংকট আমাদের নার্সিং কর্মকর্তা। তার মানে আমার 500 বেড ক্যাপাবিলিটিতে দরকার অর্গানোগ্রামে আছে 750 নার্স, তাহলে 3000 রোগী সার্ভিস দিতে আমার 4200 নার্স দরকার। তার মানে আমার সত্যিকার নার্সের সংকট প্র্যাকটিক্যালি 750 থেকেও 150 নার্স শর্ট। আর যদি আমি কোয়ালিটি অফ সার্ভিসের সাথে কম্পেয়ার করি তাহলে আমি বলবো যে 3200 নার্স শর্ট। একইভাবে আমার ক্লিনিং সার্ভিস নিয়ে আমরা খুব চ্যালেঞ্জে থাকি, যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা হাসপাতালে বজায় রাখা। একটা হলো যে 3000 পেশেন্ট, একই সাথে ওনাদের গড়পতি যদি 2 জন করে অ্যাটেন্ডেন্ট ধরি, আরো 6000 থেকে 7000 মানুষ রাত্রেবেলা এখানে অবস্থান করেন। তার মানে এই যে আমাদের টয়লেট ফেসিলিটিগুলো কিন্তু তৈরি হয়েছে 500 পেশেন্ট এবং 500 অ্যাটেন্ডেন্ট ধরে 1000 জনের জন্য। এই সেক্ষেত্রে এই যে পার্শ্ববর্তী 15 তলা যে ভবন, সেই ভবনের 3টা ডিপার্টমেন্ট চলে গেলে, যেমন ক্যান্সার, কিডনি এবং হৃদরোগ, এই 3টা ডিপার্টমেন্ট চলে গেলে আপনার সুবিধাটা কি হবে? এখানে আপনার আমাদের 3টা বিভাগ যাবে, কার্ডিওলজি বিভাগ, ক্যান্সার বিভাগ এবং নেফ্রোলজি বিভাগ উইথ অল অ্যাক্সেসরিজ। এখানে ক্যাথল্যাব চলে যাবে, নতুন ক্যাথল্যাব হবে, ডায়ালিসিস ইউনিট হবে, কার্ডিয়াক সার্জারি হবে, ক্যান্সারের কেমোথেরাপি, রেডিওথেরাপি হবে। এই ক্যাপাসিটি হলো 450 বেডের এবং 16 তলা বিশিষ্ট হাসপাতাল। তো 3টা বিভাগ চলে গেলে, যেমন এখানে আমার কার্ডিওলজিতে 34 বেড, কিন্তু 150-এর উপরে রোগী ভর্তি থাকে এবং একই অবস্থা মানে সবগুলো বিভাগেই। তো প্রাথমিক হলো এই 3টা বিভাগ চলে গেলে এই 3টা বিভাগ অন্তত আমরা বিশেষায়িত সেবা দিতে পারবো। আমাদের যারা সেবা গ্রহণ করতে আসেন তারা একটু ভালো ব্যবস্থাপনায় থাকতে পারবেন, আমাদের চিকিৎসা সেবা দিতেও সুবিধা হবে। এবং যেহেতু 16 তলা মানে হাসপাতাল, হয়তো 450-এর জায়গায় 600-700 পেশেন্টও স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন, আমরা ওই ক্যাপাসিটি ডেভেলপ করতে পারবো। আর সেক্ষেত্রে এই যে ভবনটা তৈরি হয়ে গেছে, পুরা লিফট সহ যে যন্ত্রপাতির ব্যাপারে একটু দেরি হচ্ছে, আপনার কাছে কোনো তথ্য আছে কবে নাগাদ আপনারা সেই ভবনটা হস্তান্তর করবে আপনাদের কাছে? আচ্ছা, এটা তো আসলে গণপূর্ত বিভাগের একটি প্রজেক্ট এবং এটা এখনো প্রজেক্টের আন্ডার আছে। তো সুনির্দিষ্ট তথ্য আসলে ওনাদের মুখ কাছ থেকে শোনাটাই ভালো হবে। তারপরেও আমরা ওনাদের সাথে যোগাযোগ রাখি এবং সবসময় আমরা ওনাদেরকে অনুরোধ করি যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিতে। তো আমরা যতটুকু জানি যে আউটার স্ট্রাকচারের কাজ বেশ মানে অনেকটাই শেষ, শুধুমাত্র লিফটের কিছু ডিপিপি কারেকশনের বিষয়ে ওনারা কাজ করছেন। তো ওনারা আমাদের আশাবাদ দিয়েছেন যে শীঘ্রই এই আউটার স্ট্রাকচারের কাজ কমপ্লিট হবে। বাট এরপরে এটাতে একজন প্রজেক্ট ডিরেক্টর আছেন, ওনার কাজ হইল যন্ত্রপাতি কেনাকাটা করা, ফার্নিচার এবং অন্যান্য আনুষঙ্গিক যে ইনফ্রাস্ট্রাকচার বিষয়গুলা, তো এগুলো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এই হাসপাতালের অতিরিক্ত যে রোগী তাদের চাপ কমানোর জন্য পার্শ্ববর্তী যে 15 তলার যে ভবন আছে সেই ভবনে শীঘ্রই স্থানান্তর করা হবে। মোটামুটি এই ছিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে যে হিমশিম অবস্থা, তার সবশেষ খবর। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল করিম এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি। ভাগ্যের চাকা ঘোরাতে রাশিয়ায় পাড়ি জমিয়ে দালালের খপ্পরে পড়েন ময়মনসিংহের শাহরিয়ার সুমন। পরে যোগ দেন রুশ সেনাবাহিনীতে। পরে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ইউক্রেনে গেলে সেখানে আটক হন। বর্তমানে দেশটির কারাগারে বন্দী আছেন সুমন। ছেলেকে জীবিত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুতি জানিয়েছেন পরিবারের সদস্যরা। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ত্রিশালের যুবক শাহরিয়ার সুমন সুদূর ইউক্রেনের বন্দি শিবিরে এখন অনিশ্চয়তায় দিন কাটছে তার। ভাগ্যের চাকা ঘোরাতে গত বছরের 5 জুন জমি বিক্রি ও ঋণ নিয়ে প্রায় 10.5 লাখ টাকা খরচ করে বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় রাশিয়ায় পাড়ি জমান সুমন। কাজ নেন একটি নির্মাণ প্রতিষ্ঠানে। তবে 6 মাস পর মেয়াদ শেষ হলে কোম্পানিটি দেশে ফেরার টিকিট দিলেও ঋণের বোঝা মাথায় নিয়ে ফিরতে অথৈ সাগরে পড়েন তিনি। ইউরোপের দেশ ইতালি যাওয়ার আশায় দালালের খপ্পরে পড়ে যুক্ত হন রুশ সেনাবাহিনীতে। গত 24 এপ্রিলের পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সুমনের। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভেঙে পড়ে পরিবারটি। তবে কয়েক সপ্তাহ আগে ইউক্রেনের কারাগার থেকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে জীবিত দেখতে পেয়ে আশায় বুক বাঁধছেন স্বজনরা। তাড়াতাড়ি ছুড়াই নেয়, আমার জীবন হারা গেল আম্মা।
আমি মেরে গেলাম, আমার সরকারি লোক আলাপ করে আমার উদ্ধার করে নিয়ে। হ্যাঁ, এই করে সরকার যদি একটু ব্যয় করে এনে দেবে, এছাড়া তো আর আমরা কিছু করা হইতেছি না। বাবাকে দেখার এখনো সৌভাগ্য হয়নি সুমনের সন্তান ইরফানের। ছবির দিকে তাকিয়ে কেবল স্বামীর বেঁচে ফেরার অপেক্ষায় স্ত্রী খালেদা আক্তার। বাসে রাখে তাইলে তোমাদের সাথে দেখা হইব, কিন্তু তারপর আজও তার কোনো কথা আমি শুনতে পারিনি। সুমনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে খোঁজখবর নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। সুমনের পরিবার ইতিমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও ওএস আর্নার্স কল্যাণ বোর্ডে লিখিত আবেদন করেছেন। অপেক্ষা এখন রাষ্ট্রীয় উদ্যোগের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিভাগের সময় আরও থাকছে। সীমান্তে বিএসএফের গুলি, এবার মৌলভীবাজারের কুলাউড়ার ওপারে বাংলাদেশি যুবক নিহত, এখনো হয়নি পতাকা বৈঠক। সড়ক জুড়ে পানি ও কাঁদা, বেহাল সিলেটের জৈন্তাপুর উপজেলার হাজারি সেন গ্রামের 3 কিলোমিটার সড়ক যাতায়াতে ভোগান্তিতে স্থানীয় 3টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। তবে শিগগিরই সড়ক সংস্কারের ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্ট। রাস্তা নাকি খাল, প্রথম দেখায় বোঝার উপায় নেই। কুমোর পানি পার হয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। সিলেটের জৈন্তাপুর উপজেলার হাজারি সেন গ্রামের 3 কিলোমিটার সড়ক বেহাল। সড়ক জুড়ে পানি ও কাদা, অথচ এ পথেই প্রতিদিন চলাচল করতে হয় বাসিন্দাদের। এমনকি গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যেতে হয় পানিতে ভিজে। বাধ্য হয়ে সড়কে পলিব্যাগ বিছিয়ে চলাচল করছেন স্থানীয়রা। রাস্তাটা ঠিক হলে স্কুলে বেলা মতো যেতে পারতাম। ছোট ছোট হরুতা এটা এই রাস্তার কারণে স্কুলে যেতে পারে না। খুব কষ্ট, যে 4-5 মাইল জায়গা আমরা কিন্তু রাস্তা নাই, কুতা নাই, পানি যাওয়া যায় না। আমরা রাস্তাটা সুন্দর করি, তাই বহুত দিন থেকে কষ্ট করি। আর সড়কটি হাজারি সেনগ্রাম ও পার্শ্ববর্তী কাঞ্জর গ্রামের মূল যাতায়াতের মাধ্যম। বেহালের কারণে স্থানীয় 3টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। মহোদয়ের কাছে আমি আবেদন করছি, আবেদন করার পর ওনারা বললেন যে ওনারা এসে ঠিক করে। আমার বাচ্চাদের অসুবিধা হবে, আমার বাচ্চারা স্কুলে আসতে সমস্যা হচ্ছে, ঘুরে ঘুরে বাড়ি বাড়ি আসতেছে, গাড়ি ঘোড়া চলবে, তখন সমস্যা হবে। তখন সবাই মিলে বলছেন যে আমরা পিছন দিকে একটা রাস্তা দিয়ে দিই। তো এখনও চিহ্নিত আছে, পিছনে স্কুলের জায়গা আছে। সড়কটির উন্নয়নে বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আর সম্প্রতি এলাকা পরিদর্শন করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। আমাদের কাছ থেকে আমার কোনো আবেদন আমি পাইনি, পেলে আমি অবশ্যই ব্যবস্থা নেব। উন্নয়নের ছোঁয়া যদি না পেয়ে থাকে কোনো সমস্যা নাই, আমাদের বরাদ্দ আসলেই আমরা ওনাদের আবেদনের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব। ডিসেম্বরের জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের দৃশ্যমান একটা কিছুটা হলেও পরিবর্তন জনগণ দেখতে পারবে। হাজারি সেনগ্রাম এলাকার সড়ক দিয়ে প্রতিদিন প্রায় 6000 মানুষ চলাচল করে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ভোরে সীমান্তের ওপারে ভারতের 500 গজ অভ্যন্তরে বাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায় 4-5 জনের একটি চোরাকারবারির দল রাতের আঁধারে ভারতের ভেতরে ঢুকে পড়ে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তারা মিয়া, তবে পালিয়ে যান অন্য চোরাকারবারিরা। বিভাগের সময় আরও থাকছে। পুরোদমে চলছে হবিগঞ্জের সুতাং নদীর খনন। মাটি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ। ভরাট হচ্ছে প্রভাবশালীদের নিচু জমি। উন্মুক্ত নিলামের আশ্বাস। জামালপুরের ইসলামপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের বাম তীরে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমি। ঝুঁকিতে শতাধিক বসত বাড়ি, কৃষি জমি, স্কুল ও মাদ্রাসা। ভাঙন এলাকার একটি স্থানে জরুরি জিও ব্যাগ ফেলা হলেও আরেকটি পর্যবেক্ষণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের ইসলামপুরের লক্ষ্মীপুর গ্রামের বৃদ্ধ আলমাস পরামানি 10 সন্তানের জনকের সাজানো সংসার। সর্বনাশা ব্রহ্মপুত্র গিলেছে 8 বার। জীবনের শেষ বয়সে মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারানোর আতঙ্কে নদের পাড়ে বসে প্রহর গুনছেন এই অসহায় বৃদ্ধ।
বর্তমানে 800 বার বাড়ি বাংলাম, এখনো বাড়ি যাইতে আছে, আর জমি নাই, কই থাকি, গরু বাছুর পোলাহান কই খাই কি সমাচার, ঘর বাড়ি কিভাবে তুলবো। আলমাসের মতো আরও অনেকেই ব্রহ্মপুত্রের থাবায় হারিয়েছেন সহায় সম্বল। নদীটির অব্যাহত ভাঙনে একটু একটু করে মানচিত্র থেকে মুছে যাচ্ছে লক্ষ্মীপুর গ্রামের 2টি পাড়া। হুমকিতে স্কুল ও উপাসনালয় সহ বহু স্থাপনা। এবার যে ভাঙন ভাঙছে 17 বছরের মধ্যে দেখি নাই। কয়েকদিনের নদী ভাঙনে আমাদের 30-40টা ঘর ভেঙে গেছে। এখন যে ভাঙা ধরছে এটা তো সম্ভবের বাইরে। এগুলা বস্তা মাইরা কাজ হইতেছে না। জায়গা জমি এখন তো কিছুই নাই, কোনে বাড়ি করবো হেবার টাকা পয়সাও নেই আমার। ভাঙন কবলিত লক্ষ্মীপুর এলাকায় জরুরি ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভাঙন কবলিত বেলকুচি এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। যেখানেই ভাঙন হয় আমরা সেটার তাৎক্ষণিক তথ্য দিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডকে প্রেরণ করি এবং তাদের সাথে সমন্বয় করে আমরা আসলে ভাঙন রোধে যথার্থ ভূমিকা পালন করার চেষ্টা করছি। 30 লক্ষ টাকা ব্যয়ে জরুরি কাজ হাতে নিয়েছি। পাশাপাশি লক্ষ্মীপুর পশ্চিম পাড়া যেটা, সেখানেও ভাঙন রয়েছে, স্থাপনা রয়েছে, সেখানেও আমরা অতি দ্রুত আরও 100 মিটার কাজের প্রক্রিয়া করতেছি। লক্ষ্মীপুর গ্রামের ব্রহ্মপুত্র সংলগ্ন প্রায় 1.5 কিলোমিটার এলাকায় তীব্র ভাঙনে অর্ধশত বসতবাড়ি, 300 একর ফসলি জমি ও একটি পাকা সড়কের কিছু অংশ বিলীন হয়েছে। সময় সংবাদ, জামালপুর। ডেইরি খামারিদের কোটি কোটি টাকার ক্ষতি করছে মারাত্মক ব্রুসেলোসিস। এই সংক্রামক রোগে আক্রান্ত গাভীর দুধ উৎপাদন কমছে দৈনিক 1 লিটার পর্যন্ত। এতে দেশের খামারে বছরে ক্ষতি হচ্ছে কয়েকশো কোটি টাকা। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। গবেষকরা বলছেন, পরিকল্পিতভাবে টিকার আওতায় আনা হলে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের আরও একটি রিপোর্ট। উন্নত জাতের বিদেশি এসব গাভী দৈনিক গড়ে দুধ দেয় 15 থেকে 25 লিটার। তবে বাচ্চা প্রসবের পর অনেক গাভীর দুধ উৎপাদন কমতে শুরু করে। কয়েক বছর ধরে দেশে বড় দুগ্ধ খামারে দৈনিক দুধ উৎপাদন কেন কমছে এ নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক আনিসুর রহমানের নেতৃত্বে একদল গবেষক। গবেষণায় উঠে আসে, খামারিদের অজান্তেই নিঃশব্দে আর্থিক ধস নামাচ্ছে ব্যাধি ব্রুসেলোসিস। বাইরে থেকে সুস্থ মনে হলেও অনেক গরুর শরীরে রোগটি লুকিয়ে বা সুপ্ত অবস্থায় থাকে। গর্ভপাতের চেয়েও এই রোগটা আরো অনেক বেশি ক্ষতি করে মূলত দুধ উৎপাদন কমিয়ে। একটা গরু থেকে বছরে প্রায় 10,000 টাকার মতো দুধ উৎপাদন কমে যায় যখন রোগটাকে লুকানো মনে হয়। 17টি বড় খামারের 2696টি গাভীর তথ্য ও দুধের নমুনা সংগ্রহ করে চালানো গবেষণায় দেখা যায়, লক্ষণহীন বা সুপ্ত ব্রুসেলোসিসে আক্রান্ত গাভী মাসে 16 লিটার আর সক্রিয় রোগে আক্রান্ত গাভী 30 লিটার পর্যন্ত দুধ কম দেয়। এছাড়া গর্ভপাত, গর্ভফুল আটকে যাওয়া এবং প্রজনন ব্যর্থতার মতো স্পষ্ট লক্ষণ দেখা যায়। জীবাণুটি গাভীর জরায়ু ও গর্ভফুলের ক্ষতি করার কারণে দীর্ঘমেয়াদে উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে, যার সরাসরি প্রভাব পড়ে দুধ উৎপাদনে। ফলে বছরে দেশের খামারে ক্ষতি হচ্ছে কয়েকশো কোটি টাকা। সুপ্ত অবস্থায়ও এই ব্রুসেলোসিসটি প্রচুর হার্মফুল। দেখা গেছে যে প্রায় 0.53 লিটার অ্যাকচুয়ালি এই প্রতিটা গাভীতে এই দুধ কমায় দিচ্ছে এই লেটেন্ট স্টেজে। এই ক্ষেত্রে মাঠ পর্যায়ে যদি সরকার বিভিন্ন ধরনের রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা প্লাস হচ্ছে টিকাদান, বায়োসিকিউরিটি মেনটেন করার ব্যাপারে জনগণকে আরও বেশি সচেতন করে, তাহলে এই ক্ষেত্রে হয়তো এই রোগটাকে কিছু হলেও কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশ গবেষকরা বলছেন, খামারগুলোকে পরিকল্পিত গণটিকাদানের আওতায় আনা হলে ক্ষতি কাটিয়ে দেশের দুধ উৎপাদনের ঘাটতি পূরণ সম্ভব। আগে আমরা ব্যাপকভাবে টিকা দিয়ে দিই, প্রাদুর্ভাব কমতে থাকবে, তারপরে আমরা লক্ষণ দিকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে কম্পেনসেট করি। এতে দেখা যাবে আমাদের হিসাব যেটা আমরা এখনো পাবলিশ আশা করি দ্রুত পাবলিশ হয়ে যাবে। এতে দেখা গেছে প্রায় 42% খরচ কমানো সম্ভব। সরকারের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট LDDPর অর্থায়নে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতায় 2 বছর ধরে চলে গবেষণাটি, যা সম্প্রতি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী অ্যানিমেল ডিজিজে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। হবিগঞ্জের লাখাইয়ে চলছে সুতাং নদী খনন কাজ। তবে নদী থেকে উত্তোলিত মাটি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু চক্রের যোগসাজশে
টাকার বিনিময়ে প্রভাবশালীদের নিচু জমি ও ভিটে বাড়ি ভরাট করা হচ্ছে। তবে উপজেলা প্রশাসন বলছে স্থান সংকুলানের অভাবে এসব মাটি বিভিন্ন জায়গায় রাখা হয়েছে, পরে উন্মুক্ত নিলাম দেয়া হবে। রাশেদ আহমদ খানের তথ্য ও আমিনুল ইসলাম আপনের ছবিতে রিপোর্ট। খনন যন্ত্রের মাধ্যমে নদীর বুক থেকে উঠছে মাটি। প্রতিদিনই বাড়ছে উত্তোলিত মাটির পরিমাণ, কিন্তু সেই মাটি কোথায় রাখা হচ্ছে এই নিয়েই এখন প্রশ্ন উঠেছে। হবিগঞ্জের লাখাইয়ে সরকারি উদ্যোগে পুরো দমে চলছে সুতাং নদী খনন কাজ। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গার পাশাপাশি অনেক মাটি রাখা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমিতে, আর এতেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। স্থানীয়দের অভিযোগ, অর্থের বিনিময়ে ব্যক্তি মালিকানাধীন জমি ভরাটে ব্যবহার করা হচ্ছে নদী খননের মাটি। পুকুর যেগুলা ভরাট হইতেছে এগুলা কিন্তু ওই যে সরকারি ভাবে হইতেছে, কিন্তু এগুলা টাকা নিতেছে। গুরুস্থান যাইতেছে, শ্মশান যাইতেছে, হরিশু বারুন একটা জায়গা আছে, জায়গা যাইতেছে। অনেকের কাছ থেকে টাকা নিতেছে, আবার অনেকের কাছ থেকে টাকা নিতেছে না। মালিকানা জায়গা থাকলে দেখলে তো টাকা লাগে, হ্যাঁ টাকা তো অবশ্যই দিতেছে। তবে উপজেলা প্রশাসনের দাবি, প্রথমে সরকারি জায়গাতেই এসব মাটি সংরক্ষণ করা হচ্ছে। তবে জায়গা সংকটের কারণে সাময়িকভাবে কিছু ব্যক্তি মালিকাধীন জায়গা ব্যবহার করা হচ্ছে, পরে উন্মুক্ত নিলাম দেওয়া হবে। আমাদের মাটি অনেক, তাই এই কারণে কিছু ব্যক্তিগত ভরাট হয়, কিন্তু এগুলো নিলাম দেওয়ার শর্তে। আমরা এই মাটি কাটা হলে এগুলো আমরা সরকারি বিধি অনুযায়ী নিলাম দেবো, আর যদি টাকা দিয়ে কেউ লেনদেন করে এটা আমার কানে আসে নাই। হবিগঞ্জের লাখায়ে 3,60,00,000 টাকা ব্যয়ে সুতাং নদী পুনরুজ্জীবিত ও দূষণমুক্ত করার লক্ষ্যে খনন কাজ প্রকল্প চলমান। সময় সংবাদ, হবিগঞ্জ। লোকবল সংকট ও সংস্কারের অভাবে সফলতার মুখ দেখছে না মৌলভীবাজারের মৎস্য বীজ উৎপাদন খামার। বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত জেলার মৎস্য চাষিরা। তবে খামারের স্থায়ী ব্যবস্থাপকের পদায়ন হলে সংকট দূর হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। শাহ ওলিদুর রহমানের তথ্য, মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট। জেলায় মৎস্য চাষে ব্যাপক সফলতার আশা নিয়ে 64 বছর আগে যাত্রা শুরু করে মৌলভীবাজার রেণু ও পোনা মাছ উৎপাদন, বিতরণ এবং প্রদর্শনী কেন্দ্র। প্রায় 3.73 একর জমিতে স্থাপিত 9টি পুকুরে পোনা মাছ ও হ্যাচারিগুলোতে রেণু উৎপাদন সহ সব ধরনের সক্ষমতায় গতি আসে মৎস্য চাষে। শুরুতেই আশানুরূপ সফলতা লাভ করলেও কয়েক বছর ধরে মুখ থুবড়ে আছে এর কার্যক্রম। পুকুরগুলোর পার মেরামত ও সংস্কারের অভাব সহ পর্যাপ্ত জনবল সংকটের কারণে পোনা মাছ উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে মা মাছ সংরক্ষণ। এছাড়াও হ্যাচারি ইউনিটগুলো জরাজীর্ণ ও মাছের রেণু উৎপাদনকারী হ্যাচারি টেকনিশিয়ান নেই অনেক বছর ধরে। চাষিরা জানান, রেণু ও পোনা মাছের ব্যাপক চাহিদা থাকলেও সময় মতো তা না পাওয়ায় খালি হাতে ফিরে যাচ্ছে চাষিরা। প্রত্যেক সময় আমার আওয়া পরে কিন্তু গাই আমরা মাছের পোনা পাই না। এখানে 5টা সিজন গেছে কি আমরা পোনা কই দাম, আমরা মৌসুম ধরে পোনা নাই লাগবে। 10-15 বছর ধরে দুইজন তাও আবার কর্মচারী। লোকবল সংকট সহ মৎস্য খামারটির দুরবস্থার কথা স্বীকার করেন অতিরিক্ত খামার ব্যবস্থাপক। আর খামারে স্থায়ী ব্যবস্থাপকের পদায়ন হলে সব সংকট দূর হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে, যে 5টি পদ রয়েছে, 5টি পদের বিপরীতে কিন্তু 2 জন মাত্র রয়েছে। একজন নাইট গার্ড রয়েছে এবং একজন অফিস সহায়ক রয়েছে। এখানে বিগত 2022 সালের পর থেকে কোনো পূর্ণাঙ্গ খামার ব্যবস্থাপক নেই। একজন স্থায়ী কর্মকর্তা পদায়িত হয়, তাহলে হয়তো আমরা আরো ভালোভাবে, আরো ভালো পরিকল্পনা মাফিক উন্নত মানের পোনা এবং রেণু মৎস্যঘাটী থেকে সরবরাহ করতে পারব। জেলা মৎস্য অফিস জানায় 1962 সালে মৎস্য বীজ উৎপাদন খামারটি প্রতিষ্ঠিত হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। নানা আয়োজনে মৌলভীবাজারে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। দুপুরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। এতে তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন। পরে এক আলোচনা সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমির অধিকার সহ ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের দাবি জানান তারা। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্মাণ কাজ শেষ হলেও চালু হয়নি কোনো বিভাগ। সেবাবঞ্চিত জটিল রোগে আক্রান্তরা। ওসমানী মেডিকেলের বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র থেকে মিলছে না সুফল। রাশিয়ায় দালালের খপ্পরে যোগ দেন রুশ সেনাবাহিনীতে। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ইউক্রেনের কারাগারে বন্দী। দেশে ফেরাতে সরকারের কাছে আকুতি পরিবারের।
এবং সড়ক জুড়ে কাঁদা পানি বেহাল। সিলেটের জৈন্তাপুরের 3 কিলোমিটার সড়ক চলাচলে চরম ভোগান্তি। শিক্ষা প্রতিষ্ঠানে কমছে উপস্থিতি, ব্যবস্থা নেয়ার আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর দেখবেন আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।